রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হোসাইন শাহাদাত। আমরা আজকে আলোচনা করব নির্বাচনের টাইমলাইন নিয়ে। আপনারা জানেন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ 5 নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন আজ, এবং শপথ নেওয়ার পরে তারা বক্তব্য দিয়েছেন, নানান বিষয় নিয়ে কথা বলেছেন। এছাড়া নির্বাচন নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং অন্যান্য বিভিন্ন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তিনিও কিন্তু কথা বলেছেন। এবং কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা। অন্যরা যে বক্তব্য দিচ্ছেন সে বক্তব্য আসলে তাদের ব্যক্তিগত। এই সব কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই যেতে চাই বজলুর রশিদ ফিরোজ, আপনার কাছে। এই যে নির্বাচন নিয়ে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত কিন্তু প্রধান উপদেষ্টাই নেবেন, বাকিরা অন্যান্য উপদেষ্টা নানান সময়ে যে কথাগুলো বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। এই যে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, তিনি কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি সংবাদ মাধ্যমের সাথে যখন বক্তব্য দিচ্ছিলেন তিনি নির্বাচন নিয়ে বলছিলেন যে নির্বাচনের আগে আসলে সংস্কারটা বেশি জরুরি, কিন্তু যদি রাজনৈতিক দলগুলো চায় তিনি সংস্কারের আগেই নির্বাচন দিতে প্রস্তুত আছেন। এই যে নির্বাচন নিয়ে নানান ধরনের আলোচনা, কেউ সংস্কারের পক্ষে, কেউ নির্বাচনের পক্ষে, সংস্কার আগে নাকি নির্বাচন আগে, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে আসলে সরকারের কোন পথে হাঁটা উচিত? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা শুনছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সহ আলোচক আমার সিনিয়র ভাই এহসানুল হক মিলন ভাইকেও অভিনন্দন জানাচ্ছি। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নির্বাচনটা আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং গত ফ্যাসিস্ট হাসিনা সরকার গত 3টা নির্বাচন 2014, 18 এবং 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, হরণ করেছিল, জনগণ ভোট দিতে পারেনি। এটা একটা বড় বিক্ষোভের কারণ এই গত শেখ হাসিনা সরকারের উপরে। তার কিন্তু প্রতিফলন, এবং সেটার থেকে মানুষের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে এই যে গণ অভ্যুত্থান। আরও অন্যান্য বিষয় আছে, শ্রমিকের দাবি, কৃষকের দাবি, ছাত্রের দাবি, নারীর দাবি, সমস্ত শ্রেণী পেশার মানুষের যে দাবি, সমস্ত দাবিকে সে সাপ্রেস করছে এবং সমস্ত আন্দোলন যেগুলো দমন করছে, গুম খুন ইত্যাদির মাধ্যমে একটা নৈরাজ্যকর যে একটা পরিস্থিতি এবং একটা ফ্যাসিবাদী দুঃশাসন এখানে কায়েম করেছিল। তার বিরুদ্ধে এদেশের ছাত্র শ্রমিক জনতার একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এবং প্রধানত এই গণ অভ্যুত্থানের মধ্যে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা স্লোগান দেখবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে বৈষম্য বিলোপের দাবিতে এই গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। এবং আরেকটা কথা হলো, এখানে যাতে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে সেই ধরনের একটা রাজনৈতিক যে কাঠামো পরিমণ্ডল সেটা গড়ে উঠুক, সেই ধরনের একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে এই গণ অভ্যুত্থান হয়েছে। সে কারণে সঙ্গত কারণেই এখানে আমি একটাকে আরেকটার প্রতিপক্ষ মনে করি না। সংস্কার কিন্তু চলমান, কিন্তু আমাদের দেশে সেই সংস্কারটা চলমান প্রক্রিয়ায় চলে নাই। সেই জন্য একটা স্তূপীকৃত রূপে এখানে অনেকগুলো বিষয় সামনে এসেছে, সেইটা একটা সমস্যা। কিন্তু কোনো রাজনৈতিক দল বা কেউই কিন্তু সংস্কার চায় না এই কথা বলে নাই। আমরা এটা মনে করি না যে কোনো রাজনৈতিক দল বলছে সংস্কার করবে না, কিন্তু কতটুকু করবে, কি করবে, কত সময় করবে, তার একটা নির্দিষ্ট রূপরেখা দাবি করেছে রাজনৈতিক দলগুলো। আমরাও সেটা দাবি করেছি এবং সেটা বলেছি যে একটা সমস্ত সংস্কার একটা সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে, কিন্তু সমস্ত সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের তার এখতিয়ারের মধ্যেও নাই, সময়ও কোলাবে না, সেটা করতে পারবে না। তারা একটা রূপরেখা দিয়ে যাবে, পরবর্তী নির্বাচিত সরকার সেগুলোকে বাস্তবায়ন করবে। সেজন্য একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারগুলো সাধন করে এখানে একটা নির্বাচন দেওয়া দরকার। সেই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা এসে যেই রূপরেখাগুলো দেবে সেগুলো বাস্তবায়ন করবে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে, সেটা একটা বিষয়। এখানে একটা জিনিস লক্ষণীয়, এটাও এই সমস্ত কথার মধ্য দিয়ে আমার কাছে মনে হয় যেন এইটাও একটা ফ্যাসিবাদী যে রূপ। কারণ গত ফ্যাসিস্ট সরকার হাসিনা দুইটাকে প্রতিপক্ষ বানিয়েছিল, উন্নয়ন না গণতন্ত্র।
আগে উন্নয়ন পরে গণতন্ত্র, বা বেশি উন্নয়ন কম গণতন্ত্র, এই যে একটা আর একটার প্রতিপক্ষ বানিয়ে ফেলে। সেই জন্য আমরা এটার ঘোরতর বিরোধী, যে সংস্কার এবং নির্বাচন একটা আর একটার কোনো প্রতিপক্ষ না, এটা চলমান সমান্তরালভাবেই এই প্রক্রিয়াটা চলতে পারে, যে সংস্কার কর্মসূচিও চলবে এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেই নির্বাচনের প্রক্রিয়াও চলবে। সেই জন্য আমরা মনে করি যে নির্বাচন কমিশন আজকে যেটা গঠিত হয়েছে সেটা নিয়ে যদি আপনি পরবর্তীকালে প্রশ্ন করেন সেটা নিয়ে উত্তর দিতে পারবো। আমি সেটা নিয়ে প্রশ্ন করব। এই পর্যায়ে আমি এহসানুল হক মিলন আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, যে এই যে সংস্কার এবং নির্বাচন একই পথে একই সাথে চলার কথা বলছেন, কিন্তু মানে 100 দিনের যে যাত্রা এই সরকারের, এই 100 দিনের মধ্যে কিন্তু এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন নিয়ে সরকারকে চাপ দেওয়ার কথা দেখতে পাচ্ছি। এই যে সংস্কারের যে জায়গাটা উনি বলছেন যে চলমান প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া চলছে, এরই মধ্যে এই যে নির্বাচন কমিশন ঘোষণা করা হলো, নতুন দায়িত্ব দেওয়া হলো, এইটি কি সরকার রাজনৈতিক দলগুলোর চাপে একটু তড়িঘড়ি করে কি এই সিদ্ধান্তে গেল কিনা? কারণ আমি যদি একটু বলি যে একটি রাজনৈতিক দল এরই মধ্যে কিন্তু এই নতুন সরকার যে নির্বাচন কমিশনার বা এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেটির বিরোধিতা করেছে। তারা বলেছে যে আইনের মাধ্যমে আওয়ামী লীগ আসলে এই সার্চ কমিটি করে এ ধরনের নির্বাচন কমিশন তৈরি করা গঠন করার জন্য যে আইন করেছিল, যেটার বিরোধিতা আপনারাও করেছিলেন এক সময়, সেই একই আইনে আবার করা হলো। এইটি কেন, মানে এই জায়গাটাতে সংস্কার না করেই কেন এই এত দ্রুত নির্বাচন কমিশন গঠন করা হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক, দর্শক শ্রোতা। দেখুন, এই বিষয়ে সুস্পষ্টভাবে বলা যায় যে 2012, 2017 এবং 2022 যেই পদ্ধতিতে, প্রথমত 2012 যেটা হয়েছিল সেটাই 2017-তে ছিল পদ্ধতিটা, সার্চ কমিটি গঠন, এবং পরবর্তী 2022 সালে সেইটাকে জায়েজ করার জন্য একই পদ্ধতিটাকে সংবিধানে সন্নিবেশিত করা হয়েছে। বলা হয়েছে যে এটাই হচ্ছে কমিশন সিলেকশনের আইন। এখন প্রসঙ্গত এই কথাটি উঠবেই, যেহেতু এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং নতুন সরকার হয়েছে এবং আমরা চাচ্ছি যে পরিবর্তন, সংস্কার এগুলি চাচ্ছি, সেই জায়গায় একই ধারাবাহিকতায় এটা হওয়াটাকে এটা সমালোচনার মুখে পড়তে হবে এবং পড়াটা উচিত বটে। কিন্তু আপনারা তো স্বাগত জানিয়েছেন। আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু সমালোচনার ঊর্ধ্বে তো উঠতে পারিনি। স্বাগত তো আমরা জানিয়েছি কারণ আমরা এই সরকারকে মনে করি যে কোনো অবস্থাতে এই সরকারকে ফেইলিউর হতে দেওয়া যাবে না, এই সরকারকে টিকিয়ে রাখতে। এখন এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, তো এই সরকার আমাদেরকে একটি নির্বাচন কমিশন উপহার দিবে এবং সেই ক্ষেত্রে আমরা যাদেরকে দিয়েছে তাদেরকে আমরা দেখেছি, চিনি, জানি এবং তাদের সিলেকশন প্রসেসটা পূরণ হতে পারে, কিন্তু সিলেকশন যেটা হয়েছে যে সিলেকশন যাদের করা হয়েছে, দে আর গুড পিপল, নো ডাউট অ্যাবাউট ইট, এবং তারা এই ধরনের প্রশংসা পেতেও পারে, এই ধরনের অভিজ্ঞতা কাজ করতে পারবে এবং তাদের অতি ইতিহাস, তাদের ক্রেডিবিলিটি সেটা রয়েছে। আমরা যদি নেপালে কিভাবে ইলেকশন কমিশন হয় বা ভুটানে হয় এগুলি বা পাকিস্তানে হয় সেটা দেখতে গেলে ইটস এ লং প্রসেস, এবং সেখানে পার্লামেন্ট থাকতে হয়, অপোজিশনে হাউসে সেই নামগুলি দিতে হয়, সেই নামগুলি সিলেকশন করা, দিস ইজ এ লং প্রসেস। এখন কনস্টিটিউশনের কোনো চেঞ্জ হয়নি, রিফর্মের সুপারিশ হবে। ইন দিস কেসে এই সরকারের কোনো অল্টারনেট ছিল না ওই প্রসেসটাকে মেনটেন করা, কিন্তু কথা হলো রেজাল্টটা কি, রেজাল্টটা ইজ স্যাটিসফ্যাক্টরি, সেই জন্য উই ওয়েলকাম। এই হচ্ছে এখন এটা রাজনৈতিক দলের প্রেশারে তড়িৎ গতি করেছে এটা আমি বিশ্বাস করি না। এই সরকার তাদের যত দ্রুত সম্ভব এবং যৌক্তিক সময়ের ভিতরে কাজ করার জন্য তারা দেখুন সংস্কার কমিটি কাজ করছে, এট দ্য সেম টাইম প্যারালালি নির্বাচন কমিশনে গঠন করেছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো তারা চালিয়ে যাবে, ভোটার লিস্ট করা, ন্যাশনাল আইডি থেকে ভোটার লিস্টকে ফিরিয়ে আনা। এখানে একটা কথা বলতেই হয়, আমাদের দেশে যে ভোটার আইডি করা হয়েছে এটাকে ন্যাশনাল আইডি বলা হয়, কিন্তু ভোটার আইডি আলাদা করতে হবে। ধরুন আপনি ঢাকার ন্যাশনাল আইডি কার্ডে আপনার ঢাকার অ্যাড্রেস, কিন্তু আপনার এলাকা অন্য জায়গায়, আপনি অন্য জায়গায় ভোট দিতে চান, তাহলে সেই ব্যবস্থাটি করতে হবে যে ভোটার কোথাও যায়। ন্যাশনাল আইডি অ্যান্ড ভোটার রেজিস্ট্রেশন ইজ টু ডিফারেন্ট থিং। তো এই কাজগুলো করতে হবে। তারপরে যে সংস্কারের যে প্রস্তাবগুলো আসবে এটা পাবলিক হিয়ারিং বা সংস্কার কমিশনের সাথে স্টেক হোল্ডারদের হিয়ারিং হতে হবে, হওয়ার পর এটাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করতে হলে তো আপনার ইলেকশন কমিশন থাকতে হবে। তো ইলেকশন কমিশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই নির্বাচন কমিশন। আমি এটাকে মনে করি এটা গণতন্ত্র কমিশন। এটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার গণতন্ত্র সঠিকভাবে চলতে বাধ্য।
আর আমাদের দেশে বিগত যে নির্বাচন কমিশনগুলো হয়েছে তারা মনে করতেন শুধু নির্বাচন করিয়ে দিবেন, একজনে 3 ভোট পেয়েছেন, আরেকজন 2 ভোট পেয়েছেন, অর্থাৎ 3 ভোটকে নির্বাচিত করতে হবে। এটা কিন্তু নির্বাচন কমিশনের ডিউটি না। আপনি তুরস্কের নির্বাচন দেখেছেন, একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভোট না পেলে আবার ভোট হবে, তাতে কয়েকবারই ভোট হয়েছে। এখন নির্বাচন কমিশনের যে ডিউটিসগুলো সেগুলো তাদের পালন করার জন্য সংস্কার কমিশন তাদের সুপারিশগুলো দিবে। এই সুপারিশগুলো আরপিও চেঞ্জ করতে হবে, সেখানে অনেক কিছু ত্রুটিপূর্ণ রয়েছে যেগুলি বিগত গভর্নমেন্ট বা বিগত নির্বাচন কমিশন সেগুলিকে করেছে, তারা এগুলিকে এক্সপ্লয়েট করেছে। আমি তো দেখেছি সুস্পষ্টভাবে 2008-এর নির্বাচনে যে আপনার মোবাইল ওপেন থাকতে পারে, সেখানে মোবাইল ওপেন করে দেওয়া হয়েছিল এবং তারা সুনির্দিষ্টভাবে মব অ্যাটাক করে কেন্দ্রগুলিকে তারা রিগিং করেছিল, চর দখলের মতো দখল করেছিল। তো নির্বাচন কমিশনের সুবিধাগুলি করে দিয়েছিল, তারা এইগুলি করে দিয়েছিল। তারপরে এরিয়া ডিমার্কেশন তারা নতুনভাবে করেছিল। 2008-এ বলা হয় নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু তারা যে কারচুপি করেছে সেগুলি তো আমরা দেখেছি। তবে আমাকে বলতে হয় যে সংস্কার কমিশন যেটা করা হয়েছে সেটার একটা দুর্বলতার দিক রয়েছে। সেটা হচ্ছে কি, যারা এখানে পেয়েছেন, সংস্কার কমিটিতে গিয়েছেন, তারা সকলেই ভালো, কিন্তু নির্বাচন করেছে 2, 3, 4 বার এমন অভিজ্ঞতা সম্পন্ন আমরা সংস্কার কমিশন নিয়ে আসবো আপনার কাছে, আমি আলোচনায় আসবে। আমি প্রধান নির্বাচন কমিশনারের আজকের যে বক্তব্য, উনি শপথ নেওয়ার পরে বলেছেন যে ওনার প্রধান কাজ হচ্ছে অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করা। এটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলছেন অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। এই যে বিশ্বাসযোগ্য শব্দটার উপর আমি একটু গুরুত্ব দিতে চাই যে আগের কমিশনরাও কিন্তু বারবার বলছিলেন যে, সবসময় বলতেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দাবি করতেন, কিন্তু সেটি আসলে বিশ্বাসযোগ্য কিনা সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে সবসময় এক ধরনের একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, যে কারণে আমরা দেখেছি ভোটার উপস্থিতিও কিন্তু খুব কম থাকতো। রাজনৈতিক দলগুলো তো অবশ্যই এই বিশ্বাসের জায়গাটা, এই সামনের দিনে এই নির্বাচন কমিশনের উপর কতটা আস্থা আছে আপনি কি মনে করেন যে বিশ্বাসযোগ্য একটি নির্বাচন করার ক্ষেত্রে? একটা বিষয়, ধন্যবাদ। আমি একটু এর আগে শুধু ওই সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন নিয়োগ এই বিষয়টা একটু বলতে চাই। এটা একটা হলো যে ত্রুটিপূর্ণ একটা আইন 2022 সালে একতরফাভাবে একদলীয় যে সংসদ, সেই সংসদে এই আইনটা পাশ করেছে। কাজে এটা অন্যান্য অপরাপর যে রাজনৈতিক দল এবং জনগণের যে ব্যাপক অংশের যে মতামত, সেই মতামত নিয়ে এই আইনটা প্রণীত হয় নাই, এটা ত্রুটিপূর্ণ। এই আইনে যে সার্চ কমিটি হয়েছে, এই সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনারদেরকে খোঁজা, এটা একটা গল্পের কথা মনে পড়ে যায়। যে আগের দিনে বলতো যে রাজকন্যাদের বিয়ের জন্য পাত্র লাগবে, কাজে পাত্র খুঁজতে হবে, কাকে দিয়ে খুঁজতে হবে। তখন হাতি ছেড়ে দিত, রাস্তায় হাতি সামনে যাকে পেত তাকে নিয়ে আসতো বর হিসেবে, তার সাথে রাজকন্যার বিয়ে হতো। আমাদের এই নির্বাচন কমিশনের এই যে সার্চ কমিটি, এটাকেও আমাদেরকে এইরকম প্রক্রিয়ায় বলেই মনে হয়। আর আপনাকে ধন্যবাদ যে আপনি এই বিষয়টা এনেছেন নিজে থেকেই। আপনার কাছে আমি আপনাকে যে প্রশ্নটি আমি করেছিলাম সিএসসির বক্তব্য প্রসঙ্গে, সেটি নিয়ে আসবো। একটু বিরতির সময় হয়েছে, বিরতির পর। দর্শক, গণতন্ত্রের সময় হচ্ছে একটি বিরতির, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি গণতন্ত্রে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক, এবং ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। আমি জনাব ফিরোজ, আপনাকে যে প্রশ্নটি বিরতির আগে করছিলাম ছোট করে, সেটি আর একটু বলে যে এই যে প্রধান নির্বাচন কমিশনার যে বলছেন বিশ্বাসযোগ্য নির্বাচন, সেই বিশ্বাসযোগ্য নির্বাচনের উপর আপনাদের বিশ্বাস? আমরা প্রথমত হলো যে এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়েই একটা যে বিতর্ক ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। জাতীয় নাগরিক কমিটি তারা প্রেস কনফারেন্স করে এটা প্রত্যাখ্যান করছে, তাদের শপথ একটা বিভাজন কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। কিন্তু তারপরেও আমি আশা করব যে নির্বাচন কমিশন গঠনটা আরও স্বচ্ছ হওয়া দরকার ছিল, এবং একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমেই এই সমস্ত কমিশনগুলো গঠিত হওয়া দরকার বলে আমরা মনে করি। কমিশনের সদস্যদের মানদণ্ড সেটাও একটা নির্ধারিত হওয়া দরকার, আইনের দ্বারা নির্ধারিত হয়ে এই ধরনের কমিশন গঠন হওয়া দরকার। তারপরেও যে কমিশন গঠিত হয়েছে, আমরা এদেরকে কাউকে ব্যক্তিগতভাবে চিনি না, কারণ কমিশন গঠনের পরেই এখন পত্রপত্রিকায় আসতেছে যে প্রধান নির্বাচন কমিশনার, ওনাকে একটা দল তারা প্রস্তাব করেছেন, আরও একটা দল প্রস্তাব করেছেন, বা তাদের সহযোগী যারা আছে তারা প্রস্তাব করেছেন। কমিশনারদের মধ্যে কাউকে অমুক দল তারা প্রস্তাব করেছেন। এই যে এগুলো বাইরে আসলো, এতে করে কিন্তু নির্বাচন কমিশনের যে একটা নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাটা নষ্ট হয়। প্রস্তাব পাঠাইতে পারে, কিন্তু সেই প্রস্তাবটা ডিসক্লোজ করা উচিত না যে অমুক দল অমুককে এটা করেছে। এটার মধ্যে দিয়ে কিন্তু এমনিতেই প্রশ্নবোধক একটা চিহ্ন সেটা তৈরি হলো।
আর নির্বাচন কমিশন গঠনের করে আমি বলতাম সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া এটা সমানতালে চলা দরকার, কারণ ভোটার তালিকা এরিয়া সেগুলোর সমস্ত কিছু করতে একটা প্রস্তুতি নিতেও একটা সময় লাগে, রিটার্নিং অফিসার, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ইত্যাদি ইত্যাদি সেইগুলো নিয়ে। তাহলে সেই জন্যই আমি মনে করছি যে যেটাই তারপরেও আমরা মনে করি যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হওয়া দরকার, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘমেয়াদী হওয়া সম্ভব না। দ্রুত একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এই যে বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা আসছেন, অতীতেও আপনি বলছেন, উদাহরণ দিচ্ছেন, সেটা নির্ভর করবে তাদের আন্তরিকতা, তাদের সততা, তাদের নিষ্ঠা, এবং অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র নির্বাচন কমিশন এখানে নির্বাচন করে না, সরকারের একটা বড় ভূমিকা থাকে এবং প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মিলিতভাবে কিন্তু একটা নির্বাচন একটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে। কাজে সবার অংশগ্রহণ, সবার বিশ্বাসযোগ্যতা এবং সবার সততা, তার মধ্যে দিয়ে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটা আমরা চাই, দেশবাসী চায়। মিলন ভাই, এই যে ফিরোজ ভাই যেটি বললেন যে এরই মধ্যে একটু কিছুটা হলেও মানে নিরপেক্ষতার জায়গাটা প্রধান মানে এই কমিশনের প্রতি যেহেতু অনেক দল প্রস্তাব এবং সেগুলো বাইরে চলে আসছে, আপনি কি সেটা মনে করেন যে তাদের নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ হচ্ছে? না, আমি সেভাবে প্রশ্নবিদ্ধ মনে করছি না, বাট আমি একটা শব্দ সম্পর্কে উনি যেটা বলেছেন সেটা আবার আমি কগনিজেন্সে নিতে চাই না। বিশ্বাসযোগ্য অবিশ্বাসযোগ্য এই শব্দ আমার কাছে হবে কেন? সিস্টেম আপনাকে বাউন্ড করবে প্রসিডিউর মেনটেন করে আপনি নির্বাচন দেওয়া। আমি এটাকে আপনার উপর ছেড়ে দেবো কেন বিশ্বাসযোগ্য? আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দিস টার্মিনোলজি। দেয়ার শুড বি এ সিস্টেম, একটা সিস্টেম থাকতে হবে। সংস্কারের মধ্য দিয়ে এই নির্বাচন কমিশনের বিধি, নীতি, আইন সব কিছু এমনভাবে গঠন করা হবে যার মধ্য থেকে আপনি বেরোতে পারবেন না। সেটাই হবে জনগণের জন্য। তার মানে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশন সংস্কারের জায়গাটা, যেটি করলে বিশ্বাসযোগ্যের কথা বলতে আপনি ব্যক্তির কথা বলছেন। জি, আপনি ইনস্টিটিউশনের কথা বলছেন। আমি কেন ব্যক্তির কথা বলছি, কারণ অতীত অভিজ্ঞতা আমাদেরকে সেটাই বলে যে অতীতে যেই নির্বাচন কমিশনার নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের কথা বলছিল, দাবি করছিল, সেই জায়গাটাতে বিশ্বাসের প্রশ্ন আপনাদের দিক থেকে, জনগণের দিক থেকে এসছে, সেই কারণে প্রশ্নটা আসছে। না, আপনার বিগত দিনে তারা দিতে পারেনি বিকজ সিস্টেম ছিল কারাপ্টেড। এই আরপিওগুলির ভিতরে বহু আপনার পথল রয়েছে, সেটা একটা একটা করে যদি আপনি এই আরপিও নিয়ে আলোচনা করেন তাহলে আমি দেখিয়ে দিতে পারবো কোনটা 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 রয়েছে। তাহলে ওখানে যদি ত্রুটিপূর্ণ থাকে, আমরা বলছি এই চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন এবং কমিশনার হয়েছে, দে আর ভেরি ভেরি গুড পিপল, ডিসেন্ট পিপল। তাদেরকে ব্যক্তিগতভাবে নৈতিক চরিত্র, আদর্শ, তাদের ব্যক্তিগত জীবন এবং বিগত জীবনের তাদের কার্য পরিধি, পরিসীমা সব কিছু A+। এখানে আপনাদের কোনো কিছু যাচাই বাছাই করার নাই, দে আর ডিসেন্ট। কিন্তু কথাটা সিস্টেম যদি আপনাকে নষ্ট করে দেয়, হোয়াট ক্যান ইউ ডু? সিস্টেম আমাকে বছর পর বছর জেল খাটাচ্ছে, এখন আমাকে হাজিরা দিতে হচ্ছে। আমি কি ভেন্টিব্যাগ ছিনতাই করেছি? আমি কি মোবাইল চুরি করেছি? কিন্তু সিস্টেম আমাকে এখনো নিয়ে যাচ্ছে এই কোর্টের আদালত পাড়ায়। তা ওখানে গিয়ে যদি জাজ বলে বিশ্বাস করেন আমি আপনাকে কোর্টে আসতে বলিনি, আই উইল বিলিভ ইট। তাহলে আমাকে সিস্টেমে নিয়ে যাচ্ছে। তাহলে আমি বলছি ইউ ক্রিয়েট দ্য সিস্টেম ফার্স্ট, সিস্টেমকে ঠিক করেন, তারপরে বিশ্বাসযোগ্যতার কথা। আর সিস্টেম ঠিক থাকলে বিশ্বাস অবিশ্বাসের কি বিষয় আপনি তো করতেই পারবেন না, এর বাড়িতে আপনি যেতেই পারবেন না। যেতে গেলে আইন দ্বারা আপনি দণ্ডনীয়। আপনাকেও তো একটা আইনের পেরিফেরিতে আছে। আমরা কি ইচ্ছে করলে প্রিভিয়াস ইলেকশন কমিশনকে কি কাট করে আনতে পারি না? আমরা কি পারি না? তাদের বিগত নির্বাচন নিয়ে যেটা করেছে, আমরা কি 2018 নির্বাচন কমিশনকে কাট করে আনতে পারি না? আমরা কি 2014 নির্বাচন কমিশনকে কাট করে আনতে পারি না? কিন্তু তারা বলবে যে নির্বাচন কমিশনের দায়িত্ব হয়েছে একটি নির্বাচন কমিশন গঠন করা। আপনি নির্বাচন কমিশন যদি একটি দলকে মনিটরিং না করে, আমি তো প্রথমেই বলছি নির্বাচন কমিশন হচ্ছে গণতন্ত্র কমিশন। গণতন্ত্র কিভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে সেই জায়গাটিতে আমাদের আগে অ্যাড্রেস করতে হবে। দ্যাট আই মিন। আমরা নির্বাচন কমিশনের যে সংস্কারের জায়গাটা যেটি বলছেন যে সিস্টেমের সংস্কারের কথা বলছেন, সেই জায়গাটাতে একটু আলোচনা করব আমরা বিরতির পর। কোন কোন জায়গায় আসলে এখন যেই পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোতে মোটা দাগে কোথায় কোথায় আসলে পরিবর্তন দরকার, আপনাদের দুজনের পরামর্শ আমি চাইবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রে আমরা আলোচনা করছি নির্বাচনের টাইমলাইন নিয়ে। আসছি কিছুক্ষণ পর আবারও বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনা করছিলাম নির্বাচনের টাইমলাইন নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, ডক্টর এহসানুল হক মিলন, আপনি বলছিলেন যে নির্বাচনের যে নির্বাচন
প্রক্রিয়ার যে সিস্টেমের পরিবর্তন, সেখানে কোন কোন পরিবর্তন আপনি দেখতে চান? আজকে কিন্তু কথা বলেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি একটি ভালো নির্বাচন করতে চান এবং সেই জায়গাটাতে অনেকগুলো পরামর্শ বিভিন্ন জায়গা থেকে যাদের সাথে আলোচনা হচ্ছে তারা করছেন। আপনাদের দিক থেকে কোনো পরামর্শ? হ্যাঁ, আমাদের পার্টি থেকে তো আমরা সেই নির্বাচনের যে সংস্কারের ব্যাপারে আমাদের ব্যাপক কথাবার্তা বলতে, ধরুন আজকে ইলিয়াস সাহেব গিয়েছিলেন, উনি গিয়ে বলেছেন যে না ভোট থাকতে হবে, না ভোট থাকতে হবে। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট। এটা 2008 সালে ছিল, কিন্তু নির্বাচনের পূর্বে এটাকে তুলে দেওয়া হলো। কেন তুললেন ওনারা? এই যে আমাকে না ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা, আমার কোনো ক্যান্ডিডেট পছন্দ হয় না। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন, সেখানে আপনি নমিশন দিয়ে দিলেন, ধরুন 3 জনকে 4 জনকে নমিশন দিলেন। এই নমিশন উইথড্রল করছেন আপনি শেষ মুহূর্তে, তাদেরকে আর নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন না। এটা তো আরপিওতে এই সুযোগগুলি করে দিচ্ছে। এই যে নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী হচ্ছে, মনোনয়নটা সিলেকশন হচ্ছে দল থেকে। দল সঠিকভাবে গণতান্ত্রিকভাবে করছে কিনা সেই ব্যাপারে কি নির্বাচন কমিশনের কোনো ভূমিকা থাকবে না? নিশ্চয়ই থাকতে হবে। দল পরিচালনা, দলের কমিটিগুলো গণতান্ত্রিকভাবে হচ্ছে কিনা সেটা কি নির্বাচন কমিশন দেখছে না। এই যে ট্রাম্প, সে এই রিপাবলিকান পার্টির কোনো ঊর্ধ্বতন নেতা নয়, সে তো সিস্টেমের মধ্য দিয়ে সে ক্যান্ডিডেট হয়ে গেল। তো সেই সুযোগটা তো তাকে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশে তো সেগুলো হচ্ছে না। নির্বাচন কমিশন মনে করে তাদের শুধু দায়িত্ব একটা নির্বাচন করিয়ে দেওয়া, কিন্তু তারা তো এইটা মনে করছে না যে নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে দলগুলিকে মনিটরিং করা, দলগুলি গণতন্ত্রের প্র্যাকটিস করছে কিনা এটাকে আপনি দেখতে হবে। চ্যারিটি বিগিনস এট হোম। এই দলরা গিয়ে দেশ পরিচালনা করবে, দল গণতন্ত্র প্র্যাকটিস করছে কিনা সেটা তো আপনাকে কার্যকরীভাবে দেখতে হবে যে সেটা করছে কিনা। বিগত নির্বাচনগুলিতে দেখেন শেখ হাসিনা অতীত সরকার প্রধান, তিনি তার দলে কোনো গণতন্ত্র প্র্যাকটিস করেছেন? আর রাষ্ট্রীয়ভাবে আপনারা তাকে গণতন্ত্র প্র্যাকটিস করার জন্য অপেক্ষা করছেন তিনি গণতন্ত্র প্র্যাকটিস। তাহলে নির্বাচন কমিশনকে আপনাদের দলের কি আসলে গণতন্ত্র? আজকে কিন্তু এটি বদিউল আলম মজুমদার কিন্তু বলেছেন যে মানে একটি ভালো নির্বাচনের জন্য কিন্তু গণতন্ত্রের জন্য কিন্তু দলের ভেতরে গণতন্ত্র থাকাটা খুব দরকার। আমাদের দল, এই যে আমাদের সম্মেলন হচ্ছে, সম্মেলন গণতান্ত্রিকভাবেই হচ্ছে। সম্মেলন আওয়ামী লীগেও হতো, হ্যাঁ হতো, কিন্তু এইটাকে তো একজন মনিটর করবে। দ্যাট ইজ দ্য নির্বাচন কমিশনস ডিউটি। সেটা করছে নির্বাচন কমিশন কি একটি দলের গণতন্ত্র আছে কিনা সেটি নিশ্চিত করা তো নির্বাচন কমিশনের দায়িত্ব না? নিশ্চয়ই না, নেয়নি, কিন্তু নির্বাচন গণতান্ত্রিক পর্যায়ে একটি দল করছে কিনা সেইটাও তাদের চার্টার ডিউটিতে পড়ে। আপনি কি নির্বাচন কমিশন শুধু মনে করছেন যে তারা বছরে শুধু নির্বাচন করে চলে যাবে? তাহলে এই যে দলের রেজিস্ট্রেশন দিচ্ছে, কেন তারা দলের রেজিস্ট্রেশন দিচ্ছে? ওয়াই? তারা দলের রেজিস্ট্রেশন, দলগুলো তাদের ফর্মালিটিসগুলো পালন করছে কিনা। এখন বলা হলো 64টি জেলায় তাদের কমিটি থাকতে হবে, কিন্তু তাদের নেই। তাতে এভরি ইয়ার মনিটরিং করতে হবে না? এই সিস্টেমটাকে, এই প্রসেসটাকে তাদের তো সবসময় ইনিশিয়েট করতে হবে। তাহলে এগুলো যদি না করেন তাহলে তো এটা গণতন্ত্র ভবন হচ্ছে না, হবে না। যে আমরা একটু বজলুর রশিদ আপনার কাছে আসতে চাই যে এই যে দলের ভেতরে যে গণতন্ত্রের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা আমরা আসলে খুব বেশি দেখি না বাংলাদেশে। যেটি মিলন ভাই বলছেন যে বাইরের দেশে, উন্নত দেশে কিন্তু এটির প্র্যাকটিসটা অনেক ভালো হয়, কিন্তু আমাদের এখানে সেটি হচ্ছে না। সামনের দিনে আসলে এই জায়গাটাতে কতটা পরিবর্তন দরকার, এবং একটু যদি নির্বাচন ধন্যবাদ ক্রিয়ার সংস্কারের বিষয়টাও যদি একটু আমরা আমাদের দলের পক্ষ থেকে 2012, 2017 এবং বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে নির্বাচন ব্যবস্থার সংস্কার সম্পর্কে অনেকগুলো প্রস্তাব আমরা আমাদের দলগতভাবে বাসদের পক্ষ থেকে এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে আমরা এই প্রস্তাবগুলো দিয়েছি। তার মধ্যে অন্যতম অনেকগুলো আছে। নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য আমরা বলেছি না ভোট, রিকল করা, প্রতিনিধি প্রত্যাহার করার ক্ষমতা দেওয়া উচিত জনগণকে। তারপরে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, সেটার কথা বলা আছে। তারপর ওই যে যেমন সংবিধানের 70 অনুচ্ছেদ, সেটা থাকার কারণে সাংসদদের যে ব্যক্তিগত স্বাধীনতা, সেই স্বাধীনতা থাকে না, হরণ করা হয়, কারণ দলের বিপরীতে ভোট দিতে পারে না। সেইটারও একটা 70 অনুচ্ছেদ, সেটাও একটু সংস্কার করে সেটা করা দরকার। 3টা বিষয়ে আমরা মনে করি যে এখানে ধরেন নিরাপত্তার প্রশ্নে, অর্থ বিল
এবং অনাস্থা ভোট, এইটার বাইরে বাকিগুলোর সময় 70 অনুচ্ছেদ সংস্কার করে দেওয়া দরকার, যে বাকিগুলোতে 70 অনুচ্ছেদ অ্যাপ্লিকেবল হবে না। এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি। তারপরে ধরেন এই যে নির্বাচন কমিশন যেটা বলছে, একটা কমিশন রিফর্ম করার, আমরা সেটাও বলছি যে কমিশনের জন্য একটা প্রস্তাব আমাদের কাছে চেয়েছে, আমরাও হয়তো আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব দেব নির্বাচন সংস্কার কমিশনের কাছে সংস্কারের বিষয়ে। একটা দিন দেখেন, একটা জিনিস আসলে আইন থাকলেও আইনটা না মানার একটা প্রবণতা, মিলন ভাই যেটা বলছে সিস্টেম, কিন্তু সিস্টেমটা ব্রেক করারও যে প্রবণতা আমাদের এখানে আছে। আপনার খেয়াল থাকবে যে 2018 সালে নিরাপদ সড়ক যখন হয়েছিল, তখন লাইসেন্সবিহীন ফিটনেসবিহীন গাড়ি কিন্তু সরকারি কর্মকর্তারাই বেশি করে চালিয়েছে, তাদেরগুলো ধরেছে। এই জায়গাটা আপনি আগেও বলেছেন বলে আমি একটু বলছি যে এই যে সিস্টেম ব্রেক করার যে বিষয়টা, সেটি কিন্তু দলীয় প্রভাব যখন থাকে তখনই আসলে এই জিনিসটা বেশি হয়। যেহেতু গত কয়েকটি নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে এবং যেহেতু দলীয় সরকারের অধীনে হয় তখন সেক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। এখন তো একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা হবে, এখন কি সেই আশঙ্কাটা করছেন? সেই আশঙ্কা কেন করি দেখেন, আমাদের এখন যেটা চলছে এটা নিয়ে বিতর্ক আছে যে সংবিধানটা আমরা মানব কিনা, সাংবিধানিক আইন সেটা মানব কিনা। সংবিধানে কিন্তু এতদিন ছিল না নির্বাচন কমিশন, তখন ছিল চিফ অ্যাডভাইজার বলতে পারে। চিফ অ্যাডভাইজারের প্রেস উইং আজকে যেটা বলে দিল যে নির্বাচন কবে হবে সেটা প্রধান উপদেষ্টা বলবেন, প্রধান উপদেষ্টার অফিস বলবেন, এটা বলতে পারেন না। যখন নির্বাচন কমিশন থাকে তখন নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে 2টা দায়িত্ব তাদের দেওয়া আছে, তারা সেটা করবে, আর কেউ না। সেটা করবে হলো নির্বাচন কমিশন, পার্লামেন্ট ইলেকশন এবং রাষ্ট্রপতি নির্বাচন, এই 2টা। স্থানীয় নির্বাচনগুলো কিন্তু সেখানে প্রশাসনিক সিদ্ধান্ত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। তাহলে এই যে আজকেও প্রেস উইং যেটা বললো, এটা কিন্তু সংবিধানের ভায়োলেশন, কারণ আমরা আইন মানছি না। কাজে রাজনৈতিক দলের কথা কি বলবেন? যারা ক্ষমতায় থাকে বা প্রশাসনে থাকে তারা কিন্তু এগুলো মানে না। আর এটা ঠিক এটা আমাদের জাতির জন্য খুবই লজ্জাজনক যে একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় থাকলে কেন একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না, যে জনগণের ভোটাধিকার সেটা ফিরিয়ে দিতে পারবে না। এটা খুবই লজ্জাজনক। 53 বছরে সেটা আমরা করতে পারি না, যে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। কারণ একটা সুষ্ঠু ভোট হোক, জনগণ ম্যান্ডেট দেখ, যাকে ম্যান্ডেট দিবে সেই দেশ পরিচালনা করবে। আজকে একজনকে দিছে, কালকে আরেকজনকে দিবে, পরশু আরেকজনকে দিবে, এরকম দিতে পারে। তারা তাদের চয়েসটা এখানে হোক, প্রকাশিত হোক, প্রতিফলিত হোক তাদের মতামতটা, সেইটা যে করতে পারি না। এটা বিগত নির্বাচনগুলোতে দলীয় সরকার যেগুলো ছিল অধীনে নির্বাচন হয়েছে সেগুলো সুষ্ঠু হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই, অবাধ হয় নাই, সেটা সবগুলোই প্রশ্নবিদ্ধ নির্বাচন। সেই জন্যেই মানুষের কাছে এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানের দাবিটা এসেছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টা নির্বাচন বাংলাদেশে 12টার মধ্যে হয়েছে সেগুলো আপেক্ষিক অর্থে নিরপেক্ষ হয়েছে। সেই জন্য আমরা বলছি যে এই যে নির্বাচনে টাকার খেলা, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, প্রশাসনিক কারসাজি, এইগুলো মুক্ত যদি না করতে পারে তাহলে কিন্তু দলীয় সরকার থাকুক আর অন্তর্বর্তীকালীন সরকার থাকুক বা তত্ত্বাবধায়ক সরকার, সেই জন্য বলছি নির্বাচন শুধু নির্বাচন কমিশন পরিচালনা করে না, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে এবং প্রশাসন, তারাই কিন্তু রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এগুলো কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা হয়। কাজে সেই প্রশাসন সহযোগিতা করতে হবে এবং প্রশাসন সহযোগিতা করতে হলে সরকারের একটা প্রত্যক্ষ এখানে সহযোগিতা লাগবে, সেটা ছাড়া কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মিলন ভাই, আপনারা এই মুহূর্তে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন রাজনীতিতে? প্রধান প্রতিদ্বন্দ্বী আমরা নির্বাচন করতে যাব এবং জনগণের রায়ের অপেক্ষায় রয়েছি এবং আমরা তো মনেই করি যে নির্বাচন হলে বিএনপি ভালো করবে এবং ভাবে এই জায়গায় তো প্রতিদ্বন্দ্বিত্ব না। অবশ্যই আপনি যেহেতু রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, আপনাদের তো এই মুহূর্তে কাদের প্রতিদ্বন্দ্বী পরিবর্তিত প্রেক্ষাপট? এই মুহূর্তে তো দৃশ্যমান প্রতিদ্বন্দ্বিতা নেই। ওকে, দৃশ্যমান নেই। এখন যদি কেউ নতুনভাবে ক্যামোফ্লেজ করে নতুন প্রতিদ্বন্দ্বী এই ময়দানে আনতে চায়, সেটা তো ভিন্ন ব্যাপার। আপাতত তো প্রতিদ্বন্দ্বীরা পালিয়েছে। আওয়ামী লীগের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আওয়ামী লীগ আসলে রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের নির্বাচন করার তো অধিকার নাই। কিন্তু বিএনপি একটু লিবারেল এই জায়গাটাতে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে, বিশেষ করে ইভেন নির্বাচনের ব্যাপারেও কিন্তু বিএনপির খুব একটা আপত্তি আমরা দেখি না। না, ছাত্ররা যেটা বলছে, বিএনপি যেটা বলছে, সেটা তো টু ডিফারেন্ট স্টেটমেন্ট। বিএনপি বলছে আমরা নিষিদ্ধ করার পক্ষে না। যেই দলটি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যেই দলটি 1975 সালে বাকশাল গঠন করে আওয়ামী লীগকে
কাফনের কাপড় পরিয়ে দাফন করার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিল, শেখ হাসিনাকে দেশে এনেছিল। তা আমাদের ফিলোসফিক্যাল আউটলুক হলো যে আমরা কোনটা সেই সিদ্ধান্ত নিশ্চয়ই না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র পরিবেশ হবে, সেইটা ভুল করেছে শেখ হাসিনা, আমরা ভুল করব কেন? সে ভুল করেছে বলে তার এই পতিত সরকার হয়েছে, এই সাজা সে পেয়েছে। ভুল করার পানিশমেন্ট তো ছাত্র জনগণ তাকে দিল। তাহলে বিএনপি বলছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করতে হয় সেটা এই সরকার তার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট করবে, সেখানে তাদেরকে দোষারোপ করবে। এই প্রসঙ্গে আপনি একটু 30 সেকেন্ডে যদি বলেন যে আওয়ামী লীগের রাজনীতির বিষয়টা। একটা ধরেন আমরা বলছি যে আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী দুঃশাসন জনগণের উপরে, দেশবাসীর উপর চাপিয়ে দিয়েছিল, এবং বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, ১৫০০-এর উপরে এখানে ছাত্র শ্রমিক জনতা তারা শহীদ হয়েছে এই অভ্যুত্থানে, তাদের বিচার কাজ সম্পন্ন করতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা পরোক্ষভাবে নির্দেশদাতা হুকুমদাতা হিসেবে আছে তাদের অবশ্যই বিচার হতে হবে। বিচার ছাড়া তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আর দল হিসাবে দল নিষিদ্ধ করার প্রক্রিয়ায় মিলন ভাইয়ের সাথে আমরাও একমত যে কোনো দলকে নিষিদ্ধ করা হোক সেটা আমরা চাই না, জনগণই নিষিদ্ধ করবে তাদেরকে মাঠে আসতে দেবে না, জনগণের দ্বারা তারা নিষিদ্ধ হোক। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, জনাব ফজলুর রশিদ ফিরোজ এবং ডক্টর আনম এহসানুল হক মিলন আমাদের সাথে সময় দিয়েছেন জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকের এই জনতন্ত্র গণতন্ত্রে। পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমরা আলোচনা করছিলাম রাজনীতি এবং বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে। নির্বাচনটা আসলে কেমন হবে, কবে হবে, সেই বিষয় নিয়ে নানান মত, নানান ধরনের বক্তব্য। সেই জায়গাটাতে এসে আসলে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে সেটির দিকে এখন তাকিয়ে আছে রাজনৈতিক দল থেকে শুরু করে সারা দেশ। এবং বিশেষ করে বর্তমানে যে অস্থিরতা চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি উন্নতি করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনে সরকার একটি ভালো সময় আমাদেরকে উপহার দিবে এবং ভালো একটি নির্বাচন উপহার দিবে, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।